স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। রোববার বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন 829 জন হজযাত্রী। তবে ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে হজে যেতে পারেনি 140 জন। দুপুর 2টা 20 মিনিটে চতুর্থ ফ্লাইটে তাদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। হজ এজেন্সি জান্নাত ট্রাভেলস বলছে, সৌদি দূতাবাসের সার্ভার সমস্যার কারণে এখনও ভিসা হয়নি যাত্রীদের। ভিসা হলে অন্য কোনো ফ্লাইটে তাদের পাঠানোর ব্যবস্থা করা হবে। পবিত্র হজে যেতে দুদিন আগেই হজ ক্যাম্পে আসেন বগুড়ার খলিলুর রহমান। অপেক্ষার প্রহর গুনছিলেন কখন পা রাখবেন পুণ্যভূমি মক্কায়, কিন্তু ভিসা জটিলতায় ধরতে পারলেন না নির্ধারিত ফ্লাইট। টিকিট কাটা হয়ে গেছে, যে এরকম করে তৈরি আসছে এখন। তারপরে বললাম যে আমরা প্রয়োজনীয় কাগজপত্র হাতে এখনো পাইনি, ভিসাটা হাতে পাওয়া যায়নি। এই নিয়ে এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতেছি। এমন হজযাত্রীর সংখ্যা 140, যাদের সবার যাত্রার কথা ছিল BG 331 ফ্লাইটে। তবে এরই মধ্যে সেটি ছেড়ে গেছে ঢাকা। ভিসা না লাগাই আমাদের আগে টিকিট কেটে ফেলাইছে, এখন টিকিট কাটাতে তো সমস্যা হয়ে গেছে, এখন ভিসা লাগতেছে না। আমরা অসহায় সকাল থেকে খুব বসে আছি, আমাদের ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছে, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছে, আমরা বুড়া মানুষ। এটা কি হবে? জান্নাত ট্রাভেলস মানে কি? জাহান্নাম ট্রাভেলস। আগে ভাগে ক্যাম্পে এসে এখন প্রহর গুনছেন কবে পাবেন ভিসা আর কবে যাবেন মক্কায়। এহরাম বেঁধে এই অপেক্ষা শুধু বাড়িয়েছে হতাশা। কিছুক্ষণ আগেই এই হজযাত্রীদের রেখেই সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে তাদের নির্ধারিত ফ্লাইটটি। তাদের সাথের সঙ্গীরা যেতে পারলেও বিভিন্ন জটিলতায় রয়ে গেছেন তারা। কি এমন জটিলতা, আদৌ যেতে পারবেন কিনা এবারের হজে, সেই শঙ্কায় আছেন এই সকল হজযাত্রীরা। ট্রাভেল এজেন্সি ও হজ অফিস বলছে, ভিসা পেলেই কেটে যাবে সকল জটিলতা। সিদ্ধান্ত এখন অফিসার বলতে ভিসা হবে, ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি সব আমাদের থেকে আইবিএন থেকে সব টাকা কেটে নিয়ে গেছে। ভিসাগুলো এসে যায়, আমরা দ্রুততার সাথে এই হজযাত্রীগণকে কোনো পরবর্তী ফ্লাইটে তুলে যথাসময়ে আমরা পৌঁছাইতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এর আগে সকালে 415 জন যাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছায় বছরের প্রথম হজ ফ্লাইট। আর দিনের শেষ ফ্লাইট রওনা হওয়ার কথা রাত 11:15টায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে রোববার জেদ্দায় পৌঁছায় 829 জন হজযাত্রী। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশি হজযাত্রীরাই প্রথম এলেন মক্কায়। স্থানীয় সময় সকাল 7:30টায় প্রথম ফ্লাইটে 414 জন ও বেলা 11:30টায় দ্বিতীয় ফ্লাইটে 415 জন যাত্রী জেদ্দায় নামেন। যাত্রীদের স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাসাদ, জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হক ও হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। এবছর বাংলাদেশ থেকে মোট 1,22,221 জন পবিত্র হজ পালন করবেন। বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ এবং ভিসা চালু করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান। সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রবাসীরা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের উপর জোর দেন রাষ্ট্রপতি। সৌদি রাষ্ট্রদূত জানান, সম্পর্ক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানি সহ বিভিন্ন খাতে তার দেশের বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে। ঢাকা থেকে জাপানের নারিতা বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, যার ফলে দুই দেশের নাগরিকদের ভোগান্তি কমবে। রোববার বিকেলে বলাকা ভবনে মিট দ্য প্রেসে এই তথ্য জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানিয়েছেন, রাজধানী টোকিও থেকে 1.5 ঘন্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এই রুট চালুর ফলে বাংলাদেশে কর্মরত জাপানি নাগরিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সহজেই যাওয়া আসা করতে পারবেন। বর্তমানে তারা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডে এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন। জুনের দ্বিতীয় সপ্তাহে গালফ এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিমানের এমডি, যার মাধ্যমে ঢাকা থেকে বাহরাইনে যাত্রী পরিবহনে পারস্পরিক সহযোগিতা দেয়া হবে। বাস্তবতা বিবেচনা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আর কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের দাবি, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না। বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী।
মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র্যাবের ৭ কর্মকর্তার উপর ২০২১ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ১.৫ বছরেও প্রত্যাহার হয়নি সেই নিষেধাজ্ঞা। উল্টো জাতীয় নির্বাচনের আগে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এমন গুঞ্জন রয়েছে। আমার ধারণা যে তারা আর স্যাংশন দিবে না, তারা বাস্তবতাটা বুঝবে এবং তারা একটা সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে আমাদের সহযোগিতা করবে। আর স্যাংশন যদি দেয়, একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের এর মধ্যেই চলতে হবে। আমাদের দেশ আজকে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একজন প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার। স্যাংশন, পাল্টা স্যাংশন এগুলো দিয়ে কোনো লাভ হয় না, সেটি ইতিমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। ইরানের সরকার তো পড়ে যায় নাই, ইরানের সরকার বহাল তবিয়তে আছে। সরকারের 2 জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার নামে গুজব ছড়াচ্ছে বিএনপি। যে সকল অভিযোগ আনতেছে প্রতিদিন বিএনপি এবং সুর মিলিয়ে হয়তো কিছু বিদেশি শক্তি, এই সকল মিলিয়ে আমাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন হতে হবে, সেটা কোনোদিনই হবে না, সংবিধানের বহির্ভূত কিছুতেই হবে না। তবে সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া দরকার। বিএনপির আন্দোলন আসলে এগুলো কাগজে বাঘ ছাড়া, খালি কলসি বেশি বাজার মতো ছাড়া অন্য কোনো কিছু নয়। বিএনপি এক একবার এক এক দাবি করে সার্কাস করছে বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বিএনপির এই সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার এক বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারিতে বা আগে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রাজনৈতিক দলের সমাবেশ এবং নির্বাচন সম্পর্কিত অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক সভা সমাবেশ ও বিক্ষোভ তত বেশি হচ্ছে। অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দূতাবাস বলছে, বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। ছিয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবে উন্মোচন করা হলো ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের সিনেমা কাঠগোলাপের পোস্টার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির স্টলে পোস্টার উন্মোচন করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিপন মাহফুজ। এ সময় বক্তব্য দেন কাঠগোলাপের পরিচালক সাজ্জাদ খান ও জিহাদুর রহমান জিহাদ। সিনেমাটির দেশে ও বিদেশের বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুব তাড়াতাড়ি সিনেমাটির কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রযোজক ফরমান আলী। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। হবিগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সম্মানে বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আবুল কাশেম, সঞ্চালনা করেন মীর গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্যে মিজানুর রহমান শামীম প্রবাসীদের দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন কাউন্সিলর লুৎফুর রহমান, মুজাহিদ খান ডিএল, ডক্টর নজরুল ইসলাম, আব্দুল নাসের ওয়াহাব, সুরাবুর রহমান ও ডক্টর শাহ নেওয়াজ। আমরা এই অনুষ্ঠান আমাদের শুনতে চাই বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং সৈয়দ সাদেক আহমদ। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, প্রবাসীদের বিনিয়োগের একটি উপযুক্ত সময় এবং অনেকেই বিনিয়োগ করে তারা উপকৃত হচ্ছে এবং লাভবান হচ্ছে। আমি মনে করি আপনারা যারা প্রবাসে আছেন সবাই এই দেশের কথা চিন্তা করে, যে দেশের জনগণের কথা চিন্তা করে আপনারা বিনিয়োগ করবেন। ইতালিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের বিশেষ সভা। সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেনেভা শহরের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। এছাড়া সভায় ইতালি শাখার নতুন কমিটির সদস্যদেরও পরিচিতি পর্ব হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন ইউসুফ মিয়া চৌকিদার। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি রুহুল আমিন তালুকদার। সঞ্চালনা করেন জানি আলম জনি ও এইচ.এম. ফারদিন ইয়ামিন। অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা নুরুল হক নূর ও কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কবির হোসেন। আয়োজনে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হাসান ও হাসান আল মামুন বিন ইয়ামিন মোল্লা ও মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন রোমান জান্নাহ। বিশেষ অতিথি ছিলেন দেবা শিপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান খান, মোহাম্মদ ওপি, এইচ.এম. ফারদিন ইয়ামিন সহ অন্যান্যরা।
সব ঠিক থাকলে আগামী 3 জুলাই ঢাকায় আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত যমুনা টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন। ঢাকায় একদিন অবস্থান করে কলকাতায় যাবেন এমি। এবার নিজেদের স্বপ্নের নায়কের কাছ থেকে দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এই দৃশ্যটা গেল ফুটবল বিশ্বকাপের। না, মেসির দেশ আর্জেন্টিনার নয়, লাল সবুজের বাংলাদেশে। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসার এই গল্প আবদ্ধ থাকেনি 1,48,460 বর্গ কিলোমিটারের এই রূপসী বঙ্গে। এই ভালোবাসার গল্প ছড়িয়ে গেছে মেসি ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাতেও। ভালোবাসা উন্মাদনা যে ইতিহাস রচনা করতে পারে তার প্রমাণ মিলেছে দুদেশের বন্ধ হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগার মাধ্যমে। বাংলাদেশের মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে বিশ্বকাপ জয়ী তারকাদেরও। তা না হলে কি আর আগামী জুনে কলকাতা সফরে আসা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নিজ থেকে চাইতেন বাংলাদেশে আসতে? হ্যাঁ, এমিলিয়ানো মার্টিনেজ আসছেন বাংলাদেশে। তারিখটা চলতি বছরের 3রা জুলাই। যার ব্যবস্থাপনায় কলকাতা আসছেন এমি, সেই শতদ্রু দত্ত নিজে নিশ্চিত করেছেন বিষয়টি। মার্টিনেজ নিজে বলেছে যে আমি জানি বাংলাদেশে আমার অনেক ফ্যান। হ্যাঁ, তার খুবই আগ্রহ রয়েছে, তিনি আমায় বলেছেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে ভিডিও বার্তা দিয়েছেন এমি মার্টিনেজ। এর মধ্যেই শতদ্রু জানিয়েছেন কলকাতা সফরের সঙ্গে বাংলাদেশ সফরটাকেও একীভূত করতে চান তারা, আর সেক্ষেত্রে তারিখটা 3রা জুলাই। 3 তারিখে মার্টিনেজকে ঢাকা আনার মোটামুটি ফাইনাল হয়েছে, ল্যান্ড করবে 3 তারিখে। এখন আমার পার্টনাররা কথা বলছে স্পন্সরদের সঙ্গে পুরো প্ল্যান আউট করার জন্য। তো আমি নেক্সট উইকে ঢাকায় আসছি একদম ফাইনাল রূপ দিতে। তো ওই 4-5 দিনের মধ্যে যাব, গিয়ে মোটামুটি একটা ফাইনাল রূপ দেবো। 3 জুলাই থাকবে, 4 জুলাই সকালবেলা বাংলাদেশ থেকে কলকাতা চলে আসবে। এর আগে শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা ঘুরে গেছেন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা এবং পেলে। এবার তার উদ্যোগে 36 বছর পর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বিশ্বজয়ের অন্যতম বড় কাণ্ডারি এমি মার্টিনেজকে স্বচক্ষে দেখার সুযোগ পাবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে কানাডা। ক্রমেই আরও অবনতি হচ্ছে অ্যালবার্টার পরিস্থিতি। এরই মধ্যে পুড়ে গেছে 8 লাখ হেক্টর বনভূমি, সরানো হয়েছে 30,000 বাসিন্দাকে। বাতাস দূষিত হয়ে দেখা দিয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকি। যুক্তরাষ্ট্রের কলোরাডো, মন্টানাতেও সতর্কতা জারি করা হয়েছে। রুদ্রমূর্তি ধারণ করা দাবানল ক্রমে গ্রাস করছে অ্যালবার্টার মাইলের পর মাইল বনভূমি। পেরিয়ে গেছে 2 সপ্তাহ, তবুও লাগামহীন কানাডীয় রাজ্যটির 8 লাখ হেক্টরে ছড়িয়ে পড়া আগুন। ঘরবাড়ি ছেড়েছেন 30,000 বাসিন্দা। হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের হাজারো কর্মী। ওয়াটার বম্বিং হেলিকপ্টার ও জলযান নিয়ে অভিযান চালিয়েও কমাতে পারছে না লেলিহান শিখা। অতিরিক্ত তাপমাত্রা আর শুষ্ক বাতাস উস্কে দিচ্ছে আগুন, যাকে কানাডার ইতিহাসে সবচেয়ে বড় ও ভয়াবহ দাবানল আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। অ্যালবার্টায় 93টি দাবানল ছড়িয়েছে, এর মধ্যে 24টি পুরোপুরি নিয়ন্ত্রণহীন। আগুন নেভাতে ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনে পুড়ছে লাখ লাখ হেক্টর বনভূমি, আর সেই ধোঁয়ায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। প্রাণীকুলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ভয়াবহভাবে দূষিত হচ্ছে বায়ু। বিশেষজ্ঞরা বলছেন চরম অস্বাস্থ্যকর হয়ে উঠেছে অ্যালবার্টার বাতাস। স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। প্রচন্ড ধোঁয়ায় বাতাসের গুণগত মান ক্রমেই খারাপ হচ্ছে। বেশিরভাগ এলাকায় বায়ুমান বিবেচনায় স্বাস্থ্য ঝুঁকি জারি করা হয়েছে। সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরের ভেতর থাকার আহ্বান জানানো হচ্ছে। অ্যালবার্টার দাবানলের লেলিহান শিখা ছড়াচ্ছে নিত্য নতুন এলাকায়। ব্রিটিশ কলাম্বিয়ার বেশ কিছু জায়গায় ছড়িয়েছে আগুন। এছাড়া যুক্তরাষ্ট্রের কলোরাডো ও মন্টানাতেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এদিকে স্পেনেও আরো ভয়াবহ হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলে দাবানল পরিস্থিতি। 3 দিনের ব্যবধানে পুড়ে গেছে 20,000 একর বনভূমি। ঘর ছেড়েছেন অন্তত 1000 খানেক বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত দিন কাজ করছে ফায়ার সার্ভিসের 5 শতাধিক কর্মী। বাতাসের গতিবেগের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।